অতিথি আসবে তাই সকাল 6:30টায় উঠে এক নিঃশ্বাসে সংসারের সমস্ত কাজ, এত রান্না, সবটা একা হাতে সামলাতে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে, মানে 8 জন আসবে। ভাবো তোমরা, 8 জন, অনেকেই আসবে। কে কে আসবে সবটাই তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করব। কি কি করা হলো, আমি কী কী করলাম, কে কে আসলো, সবটাই তোমাদের বলবো। তো যাই হোক, আজকে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে, মানে উঠেছি 6:30টার আগে। তারপর ফ্রেশ হতে 10-15 মিনিট সময় লেগেছে, তারপরে কিন্তু কাজকর্ম করা শুরু করেছি। আজকে সারাদিন প্রচুর কাজ আছে, মানে একদম বসে থাকার সময় নেই। বুঝতেই পারছি এত লোকজন আসবে, রান্নাবাড়িরও একটা ব্যাপার আছে। তো যাই হোক, অনেক জামা কাপড় আছে। বাড়িতে লোকজন আসলে এমনিতে আমি সবসময় চেষ্টা করি ঘর বাড়িগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখার, কিন্তু হচ্ছে কি বলো তো, তারপরও একটু কেউ আসলে তখন মনে হয় আরেকটু বেশি করে পরিষ্কার করি, এটা সবসময় একটা মাথার মধ্যে থাকে। তো যাই হোক, আজকে একদম ঘুম থেকে উঠে সব কিছু একদম কাজগুলো সেরে নেবো ফটাফট, যা যা কাজকর্ম আছে। ঘুম থেকে উঠে এই যে অনেকগুলো জামা কাপড় নিয়ে বসেছি, যেগুলো এইগুলো আমি কালকে সব কেচেছিলাম। আর বিকেলে করে না আমার জামা কাপড় গোছাই না আমি, তোমরা তো সবসময় দেখো সকালবেলা করে আমি গোছাই, আগের দিন কাচি সবগুলো তুলে রেখে, যেহেতু ঠান্ডার সময় শুকাতেও সময় লাগে, আর এমনিতে গরমের সময় আমি সব তুলে এক জায়গায় রেখে দিই। তো বিকেল টাইমে আর গোছানো হয় না, পরের দিন সকালবেলা করে গোছাই। এটা মনে হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে আমার, খুবই বাজে একটা অভ্যাস। মানে আমি নিজেও বুঝতে পারি এটা খুবই খারাপ অভ্যাস, যেহেতু জামা কাপড়গুলো বিকেলবেলা তুলে সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিলে কিন্তু হয়ে যায় গুছিয়ে রাখলে, কিন্তু আমি সেটা না করে পরের দিন করি। সত্যি খুবই বাজে একটা অভ্যাস আমার এটা। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি জবগুলো, মানে সবগুলো গুছিয়ে নেব, বিছানাগুলো সব ঠিক করব। এখানে বাবানের বইগুলো আছে, সবগুলো সরিয়ে নেব। অনেক মানে কাজ, সকাল থেকে শুধু গোছাগাছি করতে আমার অনেকটা বেলা চলে গেছে, কারণ হচ্ছে অনেক জামাকাপড়গুলো আছে, তো এগুলো গোছাতে হবে, ছোটো ঘরটা পরিষ্কার করতে হবে, যেহেতু অতগুলো লোক আসবে বাড়িতে থাকার জন্য, রাতে যদি থাকে ওরা, তো সেই জন্য হচ্ছে সব কিছু ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখতে হবে, চৌকিগুলো ফাঁকা রাখতে হবে, এত মানুষকে তো থাকতেও দিতে হবে, তাই না? তো সেই কারণে হচ্ছে সবটা হচ্ছে ঘর বাড়িগুলো পরিষ্কার করবার। বাবানের পাপার ল্যাপটপগুলো বিছানায় থাকে, বাবানের বইগুলো এই ঘরে বিছানার উপরেই রেখে দেওয়া হয়, যেহেতু অনেক দিন ধরে এই ঘরে পড়াশোনা করছে বাবান। আমাদের বেডরুমটা এখন, আগে যেরকম ওখানে পড়াশোনা করতো, ওখানে তো সব সেলফের উপরে বইগুলো রাখতাম, মানে বই রাখার যে র্যাকটা আছে ওটার মধ্যে সব বইগুলো রাখতাম। যেহেতু এখন হচ্ছে বাবান এই ঘরেই পড়াশুনো করে, তো সেই কারণে না এই ঘরে হচ্ছে বইগুলো থাকে বিছানার ওপর, আর এই ঘরে তো কোনো র্যাক নেই বই রাখার, তো সেই জন্য বিছানার ওপরে বাধ্যতামূলক রাখতে হয়। টেবিল আছে, কিন্তু টেবিলে হচ্ছে বাবানের বাবার দুটো ল্যাপটপ থাকে, দুটো ল্যাপটপ, তার হচ্ছে মাউস কিবোর্ড, যাই হোক চার্জারের ওটা, আর অনেক কিছু যেগুলো থাকে, তার কিছু ফাইল আছে ল্যাপটপের ওপরে। তারপরে বাবানের বাবার স্কুলের যে অফিসের যে ব্যাগটা আছে ওটা থাকে। তো সেই কারণে টোটাল মানে কি বলবো, মানে ল্যাপটপটা টোটালি ওটা দিয়ে আটকে দেওয়া, মানে ভরে গেছে। তার মধ্যে ফাইল টাইলগুলো আছে, তো সবই তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হয়, তো গুছিয়ে রাখা যায় না। এত তারগুলো আছে না, এই ল্যাপটপে তো তারগুলো কম থাকে, মাউসের কিবোর্ডের এগুলো তো তারগুলো থাকে, চার্জারের, তো সেই জন্য সবসময় ঢেকে রাখি, ভালো লাগে না দেখতে, সেই কারণে। তো গোটা হচ্ছে টেবিলটাই বাবানের পর ওই ল্যাপটপে আর ওই যে জিনিসপত্র দিয়েই, যেহেতু দুটো ল্যাপটপে কতটা জায়গা আটকে যায়, তো সেই কারণে হচ্ছে হয় না, মানে জায়গা হয় না দেখে বিছানায় বইগুলো রাখতে হয়। তো এই সোয়েটারগুলো সব ছোটো ঘরে ছিল, যেহেতু ছোটো ঘরটা আমি পরিষ্কার করবো, যেহেতু যদি এসে থাকে ওরা বলা যায় না, তাই না? থাকতে তো অবশ্যই বলতে হবে। তো সেই কারণে হচ্ছে ওই ঘরের চৌকির উপর অনেকগুলো সোয়েটার ছিল, যেগুলো হচ্ছে আমি মানে ধুয়ে ধুয়ে রেখেছিলাম, কিন্তু মানে গুছিয়ে রেখেছিলাম, আলমারিতে তোলা হয়নি। তো সব কিছু নিয়ে এসে, তো এই ঘরে যেটা যেটা রাখার ছিল সবটা রাখা হয়ে গেছে, মানে এক এক জায়গায় একটা জিনিস রাখা হয়, তো সেই কারণে সব জায়গায় নিতে হবে। কিছুটা এইটার মধ্যে রাখতে হয়, এই মিনি শোকেসটা, কিছুটা আলমারিতে, কিছুটা আলনাতে, তো সেই কারণে অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, চলে আসলাম ঘরে। এসে এই যে সব জামাকাপড়গুলো যেহেতু ভাঁজ করে নিয়েছি, এখন সবটা আলনাতে গুছিয়ে নেব, আর সোয়েটারগুলো সব রাখবো আলমারিতে, মানে পুরো আলমারি অগোছালো হয়েই আছে আমার এমনিতেও, যেহেতু একটা জামা বের করতে আরেকটা বেরিয়ে আসে, এরকম টানাটানি করতে করতে হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, এদিকে আমি সব কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। ওইদিকে বাবান দুজনেই উঠে পড়েছে, অনেকক্ষণ শুয়েছিল, বাবানকে অনেক ডাকাডাকির পর তারপরে উঠলো। যদি এত সকালবেলা বাবান উঠতে চায় না, তো বাবানের বাবা তো আমার সাথে আজকে উঠেছে, ও সময় নষ্ট করেনি, অনেক দিন বাবা ছেলে দুজনে মিলেই তো শুয়ে আছে, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। রক রিজু চ্যানেল থেকে দিদিভাই বলেছে, তোমার কি থাইরয়েড আছে গো? থাইরয়েড থাকলে শরীর ফুলে যায়। আমার আছে, আর আমার ছেলের নাম হচ্ছে রিজু গো। তো যাই হোক দিদিভাই, তোমার কী নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর থাইরয়েডের কথা বললাম না, আসলে কি বলো তো, থাইরয়েড আমি ঠিক বুঝতে পারি না, আমার
এখন যেরকম এই দুদিন না 3-4 দিন হবে আগে আমি থাইরয়েডের টেস্ট করে আসলাম, ডাক্তার আমি দেখাতে গেছিলাম। তো অনেকটাই ওজন বেড়ে গেছে, তো ডাক্তার আমাকে থাইরয়েডের জন্য টেস্ট দিল। তো যাই হোক আমি করলাম, কিন্তু থাইরয়েড ছিল না, একদম নর্মাল ছিল। কিন্তু আমি মোটামুটি 3-4 মাস আগে একবার করেছিলাম, 3-4 মাস না 5-6 মাস হবে আর কি, আগে একবার থাইরয়েড টেস্ট করেছিলাম। তখন একটু বেড়েছিল আমার, সামান্য একটু বেড়েছিল, মানে যেটা একটা স্বাভাবিক থাকে থাইরয়েড তার থেকে একটু বেড়েছিল আমার। সেই কারণে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ খাই, মানে 1 মাসের মতো হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম। তারপরে হচ্ছে আর খাওয়া হয়নি, 1 মাস খেয়ে বাদ দিয়ে দিয়েছিলাম। আমার ওর ওষুধ খাওয়া যেই মনে হয় যে ঠিক হয়ে গেছে, তখন ওষুধ খেতে আর ভালো লাগে না। এমনিতে ওষুধ খেতে সত্যি আমার খুবই বাজে লাগে। আমি মানে সবাই ভয় পায় ইঞ্জেকশন দেখে, যে ইঞ্জেকশন নেওয়ার থেকে ওষুধ খাওয়া ভালো। অনেকে বলে আমি সারাদিন প্রতিদিন ওষুধ খেতে রাজি আছি, কিন্তু একটা ইঞ্জেকশন নিতে রাজি নি। আমি মনে করি আমাকে সারাদিন ওষুধের বদলে যদি প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দাও, আমি প্রতিদিন একটা করে ইঞ্জেকশন নিতে রাজি আছি। কিন্তু ট্যাবলেটগুলো খেতে আমি পারি না, খুবই খারাপ লাগে। ট্যাবলেট বলো সিরাপ বলো, যাই বলো না কেন, সত্যি আমি খাই না। মনে করি আমার ট্যাবলেট ওষুধের থেকে ডাক্তার আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, এটা আমি খুশি মনে ইঞ্জেকশন নিয়ে চলে আসবো, কিন্তু ওষুধ আমাকে যেন না দেয়, এটা মনে হয়, মানে এটা ভাবি আর কি। কিন্তু ইঞ্জেকশন তো সব হয় না, সব সময় দেওয়া সব মানে দেয় না, বা দিতেও হয় না। তো যাই হোক, যার যে রোগের যে ওষুধ, তো সেই কারণে আমার মনে হয় ইঞ্জেকশনটাই বেস্ট আমার জন্য। অনেকে হাসে, মানে ভাবে যে সবাই ইঞ্জেকশনে ভয় পায় আর আমি ইঞ্জেকশন নিতে চাই, কিন্তু সত্যি আমার এটাই মনে হয় যে ইঞ্জেকশন নিতে আমার ভালো লাগে ওষুধ খাওয়ার থেকে। ওষুধ খেতে একদম খুবই খারাপ লাগে আমার। তো যাই হোক, হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, 1 মাস ওষুধ খেয়েছিলাম, তারপরে আর টেস্ট করা হয়নি, ঠিকই ছিল সব কিছু। তো হঠাৎ আবার মাঝখানে ওই যে এখন ওজনটা হঠাৎ বেড়ে গেল, 2 মাসের মধ্যে অনেকটা ওজন বেড়ে গেছে আমার। তো সেই কারণে আবার ডাক্তার দেখাতে গেলাম, তো ডাক্তারও সেটাই সন্দেহ করছিল থাইরয়েডের কথা। তো আমি টেস্ট করলাম, বললাম আমি 3-4 দিন আগে, কিন্তু একটু নর্মাল ছিল, কোনো সমস্যা হয়নি, ডাক্তারকে দেখালাম। তো যাই হোক, আরও কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করতে হবে, দেখা যাক কী হয় না হয়, সেটা পরে তোমাদের জানাবো যদি কিছু হয়ে থাকে। তো যাই হোক, ওইদিকে সবটা গোছানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি এখন এই যে বালিশ কভারগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ এই দুটো বালিশের কভার লাগানো ছিল না। যেহেতু আমাদের হচ্ছে সব মিলিয়ে হচ্ছে 8টা বালিশ, মানে আমাদের বেডরুমে 8টা 9টা হবে হয়তো। আমাদের বেডরুমে 3টা থাকে, আমাদের ওই ঘরে হচ্ছে টিভির ঘরে 2টো থাকে, আর এই ঘরে 2টো, আর এক্সট্রা 2টো বেশি বাড়ানো হয়েছে। যেহেতু এক একটা চোখে যদি 3 জন করে শয়, তাহলে হচ্ছে 3টা করে, মানে 6টা, আমাদের ঘরে 3টা, মানে 9টা বালিশ। তো সেই জন্য এই ঘরে 4টা বালিশ আছে, আর আমাদের টিভির ঘরে 2টো, আর আমাদের ঘরে 3টে বালিশ আছে। তো যাই হোক, এই দুটো বালিশের কভার লাগানো ছিল না, বালিশগুলো নামানোই ছিল। এর আগে একবার নামিয়েছিলাম কোনো একটা কারণে, মানে কারণ বলতে হলে কেউ এসেছিলো হয়তো, তখন আমি নামিয়েছিলাম, কভারটাও লাগিয়ে দিয়েছিলাম। পরে ধুয়ে আমি কভারগুলো রেখে দিয়েছি, কিন্তু সেই কভারগুলো আর লাগানো হয়নি, ওভাবেই ছিল অনেক দিন ধরে বালিশের কভারগুলো লাগানো ছিল না। তো সেই জন্য কভারগুলো লাগিয়ে চোখটা পুরো পরিষ্কার করলাম, চলে আসলাম এখানে গোছাতে, মানে গোটা বাড়ি আমি উঠে পড়ে লেগেছি গোছানোর জন্য। তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে কাজ করছি, আর হচ্ছে সাথে হচ্ছে বাবার সাথে অনেক কথা হলো। ছোটো ঘরে ছিলাম তখন কী নিয়ে যেন একটা কথা হচ্ছিলো বাবানের বাবার সাথে। তো যাই হোক, এদিকে বাবার সাথে আমার প্রতিদিন ঝগড়াঝাটি লেগেই থাকে, সেটা মানে ওটা আমার প্রতিদিনের মানে নিয়ম হয়ে গেছে আমাদের মধ্যে দুজনের মধ্যে, মানে প্রতিদিন ঝগড়াঝাটি লেগেই আছে, মানে হাসি পায় প্রচণ্ড আমার। কারণ সেরকম মানে সিরিয়াস কিছু বিষয় না, ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা দুজনে মিলে খুব ঝগড়া করে নিলাম, বেশ আবার 2 মিনিটের মধ্যে আবার সব ঠিকঠাক হয়ে গেল, মানে এটা আমাদের প্রতিদিনই চলে। তবু ছোটো ঘরে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো যাই হোক, এদিকে আমি ঘর গোছাচ্ছিলাম, দেরি হচ্ছিলো, তো বাবার এবার বলে আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তোমাকে ঝাড় দিতে হবে না। তো ওই হচ্ছে আবার ঝাড় দেওয়া শুরু করে দিল। আমি বললাম হয়ে গেছে আমার, তো শুধু বিছানাটা গোছাবো, তারপরে তো হয়ে যাবে। কিন্তু শুনলো না, কথা বলছে না, দিচ্ছি ঝাড় দিয়ে, একা মানে চুপচাপ আছে, ওরও ভালো লাগছে না কাজ ছাড়া, বলছে আমি চুপচাপ আছি, করে ঝাড় দিয়েই দিই তোমার ঘর বাড়িগুলো। আমি ঠিক আছে দাও, দিওয়াই যখন, আর কি বলবো, নিজে থেকে যখন কাজ করতে চাইছে আমি আর মানা করবো কেন, সেই কারণে। তো এইদিকে বাবানের বাবার সাথে কথা বলছিলাম কী নিয়ে যেন, কারণ হচ্ছে ঝাড় দেওয়া নিয়ে কিছু একটা মানে হচ্ছিলো। বলছি ঠিক আছে তাও, প্রতিদিনই ঝাড় দিয়ে দেবো, এটা নিয়ে মজা করছিলাম ওর সাথে, ও ঝাড় দিয়ে দিচ্ছিলো সে কারণে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে দাও, আমি ঘরটা মুছে নিচ্ছি। তো এইদিকে আমি সবটা গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো করতে হবে, রান্নাবাড়ি আছে, এত লোকের রান্নাবাড়ি তো অনেক কিছু করতে হবে। তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়িগুলো চেষ্টা করছি, কিন্তু ওই যে সকাল থেকেই না আমার এটা ওটা গোছাতে এত দেরি লাগছে। মনে হয় আমি আজকে জামাকাপড়গুলো গোছাচ্ছি বা বিছানা ঘর বাড়ি সব গোছাচ্ছি, তো আমার মনে হচ্ছে কি যেন আমি কতদিন ঘর বাড়িগুলো গোছাই না, মানে মনে হচ্ছে এরকমভাবে গোছাতেই আছি। মনে হয় একদিন আমি গোছাই না, ওভাবে ফেলে রাখি, আজকে হয়তো লোকজন আসবে, সেই জন্য হঠাৎ করে একদিন ঘর বাড়ি গোছাচ্ছি, এটাই আমার মনে হচ্ছিলো আজকে সারাদিন, মানে যখন থেকে গোছানো শুরু করেছিলাম ঘর বাড়ি। তো এইদিকে বিছানাটা সবটা করে নিলাম, চলো এবার হচ্ছে টেবিলটা এদিকটা পরিষ্কার করে নেব। তো এই দিকটা একটু পরেই করি, নইলে হচ্ছে আবার ধুলোবালি পড়বে। তো এইদিকে বাবার বাবা ঝাড় দিয়ে চলে গেল, তো সেই জন্য ভালো আমি একটু পরেই করি, কারণ ঝাড় দেওয়ার আগে যদি আমি মানে টি টেবিলটা মুছে নিই না, তখন কী হয় ঝাড় দেওয়ার সময় না সব ধুলোগুলো এসে সেই টি টেবিলের মধ্যে এসেই পড়ে।
কাঁচ তো তার মধ্যে আবার কালো কালার একদম সাদা সাদা বসে যায়, তো সেই জন্য বাবার পর ঝাড় দিয়ে চলে গেল। তো সেই কারণে ভাবলাম তাহলে এখন মুছে নিই। তো এই যে এখন মুছে নিবে, এখন শুধু আমার ঘরটা মোছা বাকি আছে, ঘর মোছা হয়ে গেলে রান্নাতে বসিয়ে দেবো। তো যাই হোক এদিকে এখন সব কাজ করা হয়ে গেল। চলো আরও কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। রাইমা মণ্ডল দিদিভাই বলেছে, তুমি খুব তাড়াতাড়ি কাজ করো গো, তোমার কুর্তিগুলো কোথা থেকে নাও গো প্রিয়াঙ্কা, ভালো লাগে তোমাকে পরলে। তো যাই হোক আমি কুর্তিগুলো নিয়ে বলতে আমাদের এখান থেকেই নেই, মানে আমাদের গাজল থেকেই, আমাদের এখান থেকে নয়, কোনো অনলাইন থেকে নিয়ে নিই আমি, মানে আমাদের এখান থেকেই নেওয়া হয়। তো এখন কী করে বলি বলো এখন। তো যাই হোক যেহেতু এখান থেকে নিয়েছি আমি, মানে আমাদের বাড়ির আশেপাশে গাজল থেকে, যেহেতু সব বাজার গাজল নয়, হচ্ছে মালদা যেতে হয়, মালদা কিছু জিনিস নেওয়া হয়। মালদা থেকে বেশিরভাগ আমি শাড়িই নিই, চুড়িদার খুব একটা মালদা থেকে আমার নেওয়া হয় না, মানে চুড়িদার তো সবসময় পরা হয় আর যখন তখন প্রয়োজন পড়ে যায়, তো সেই জন্য গাজল থেকেই নেওয়া হয় বেশিরভাগ চুড়িদারগুলো। আর শাড়ি তো সবসময় পরি না, আর হঠাৎ করে শাড়ি নেওয়া হয় কোনো অকেশনে, কোনো পূজাতে বা অনুষ্ঠানে, তো তখন মালদাতেই যেতে হয় শাড়ি নিতে। তো ব্যাস এরকমই। তো যাই হোক সামিয়া আক্তার দিদিভাই বলেছে, দিদিভাই প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। শাইনিং হীরা চ্যানেল থেকে বলেছে, নোটিফিকেশন পেয়ে চলে এলাম দিদিভাই, শেষ পর্যন্ত সাথে ছিলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। নাসরিন খাতুন দিদিভাই বলেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি, কাজ করার এনার্জি পাই। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বলার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। মোনালিসা দিদিভাই বলেছে, দিদি আমার নাম মোনালিসা, আমার নামটা নেবে, তেজপুর থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক যারা যারা আরও অনেকেই কমেন্ট করেছে, সবার নামটা নিতে পারলাম না, তো সবাইকে অনেক ভালোবাসা যারা যারা কমেন্টগুলো করেছো। তো যাই হোক এদিকে আমি সব ঘরগুলো মুছে, সবটা তো গোছানো হয়ে গেছে, আর গোছানোর কিচ্ছু বাকি নেই, শুধুমাত্র ঘর মোছাটাই লাস্ট বাকি আছে। তো সেই কারণে তো যাই হোক আজকে আমি কিন্তু হচ্ছে পুজো দেইনি, কারণ হচ্ছে সকালবেলা বাবানের বাবা যেহেতু আমার ঘর বাড়ি ঝাড় দিয়ে দিল না, ও কী করছে সকালবেলায় জল গরম করেছিল, তো সেই জন্য হচ্ছে ওই বললো কি আমি আজকে সকালবেলা স্নান করবে যেহেতু, তো সেই কারণে হচ্ছে বাবানের বাবাই আজকে পুজোটা দেবে। এদিকে আমার অনেকটা কাজকর্ম বাকি ছিল, তো সেগুলো করতে হবে। তো ওই যে টেবিলের উপর কতগুলো জামা কাপড়ও রেখে দিচ্ছি, মানে চেয়ারের ওপরে, ওগুলো আমাকে কাচবো, ওগুলো পরে কাচবো যখন আমি স্নান করব তখন। তো প্রতিদিন তো সকালবেলা স্নান করে পুজো করে রান্না বসাই, তো আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে আর রান্নাবাড়ির চাপটা একটু বেশি আছে, তো সেই কারণে কি করব বলো তো, আগে হচ্ছে আজকে আমি সব রান্নাবাড়ির কাজকর্মগুলো করে নেবো, পরে আমি দুপুরবেলা স্নান করব। তো সেই কারণে সকাল থেকে যে যে কাজকর্মগুলো করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক এইদিকে আমার ঘর মোছা সব হয়ে গেছে, এখন শুধু কাপড়টা পাল্টে নিয়ে চলে যাব রান্নাঘরে। তো বাবানের বাবা গরম জল নিয়ে ছুটলো বাথরুমে স্নান করতে, আর এইদিকে আমি একদম কাপড় পাল্টে চলে এসেছি এখন হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা তুলতে, কারণ ডাল রান্না করবো, ডালের মধ্যে আমি দেবো হচ্ছে ধনিয়া। আর যারা যারা আসবে একটা সমস্যা হয়ে গেছে কি বলো তো, কারণ সবাই আসবে হচ্ছে প্রথমে যাবে আমার শ্বশুর বাড়িতে, মানে 8 জন আসবে। কে কে আসবে মানে আমার হচ্ছে মাসি শাশুড়ির যে মেয়ে আছে ইটাহারে বাড়ি, ওই মেয়ে ও আসবে, আর মাসি শাশুড়ি আরেক মেয়ের বিয়ে হয়েছিল পাটনাতে, আমার মাসি শাশুড়ির 4টা মেয়ে, তো আরেক মেয়ের বিয়ে হয়েছে মানে 3টা মেয়েরই হচ্ছে ইটাহারে বাড়ি, আর হচ্ছে একটা শুধু পাটনাতে বিয়ে হয়েছিল। ওই মাসি শাশুড়ি তো অনেক দিন আগেই মারা গেছে সেই করোনার সময়, আর মাসি শাশুড়ি ওই মেয়েটা হচ্ছে যে মেয়েটা পাটনাতে বিয়ে হয়েছিল ওই মেয়েটা মারা গেছে, কিছুদিন আগেই মারা গেছে। তো অনেক দূরের জন্য পাটনাতে আমরা যেতে পারিনি, ইটাহার থেকে মানে আমার মাসি শাশুড়ি যে মেয়েরা আছে ওরা গেছিলো, আমরা যেতে পারিনি, বাবানের বাবা ছুটি ছিল না, কারণ অত দূরে গেলে 4-5 দিনের ছুটি নিয়েই যেতে হবে, তো সেই কারণে ছুটির জন্য যাওয়া হয়নি। তো যাই হোক ওরা হচ্ছে যেহেতু কাজকর্ম হয়ে গেছে ওর মায়ের সব কিছু, তো যেহেতু ওই কাজটা হওয়ার পর একটু অন্য জায়গায় ঘুরে আসতে হয়, তো সেই জন্য হচ্ছে এইদিকে আসছে, মানে ইটাহারে হচ্ছে এসছে 2-3 দিন হলো ইটাহারে এসছে। তো ওরাই হচ্ছে আমাদের বাড়িতে আসবে, মানে হচ্ছে ওই মাসি শাশুড়ির হচ্ছে যে মেয়ে আমার ননদ হবে, মানে দিদি হবে সম্পর্কে, বাবানের বাবার থেকে বড়, ও তো মারা গেছে, তো ওর হচ্ছে ছেলে 2টা ছেলে আসবে, একটা ছেলের বউ মেয়ে, একটা হচ্ছে ও মানে ওই দিদির হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে আসবে। তো যাই হোক আরেকটা আসবে সেটা হচ্ছে ইটাহার থেকে, আর আরেকটা মাসি মানে আরেকটা ননদের হচ্ছে মানে কি বলবো মানে ননদের ছেলের মেয়ে আসবে। তো যাই হোক অনেক মানে ঘোর প্যাচের সম্পর্ক, তোমরা একটু বুঝে নিও। তো যাই হোক ওরা সবাই মিলে হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে আসবে। তো কী বলতো ওরা পাটনাতে থাকে, তো ওদের মধ্যে কেউ নিরামিষ খায় কেউ আমিষ খায়, মানে বোঝা যায় না, আমি তো সঠিক জানি না, কেউ নিরামিষ খাচ্ছে কেউ আমিষ খাচ্ছে। তো আমি বাবানের বাবাকে সকালবেলা রান্নার কথা বললাম,
তো বললো কি ওরা তো সবার প্রথমে যাবে হচ্ছে আমাদের ওই বাড়িতে যাবে, আমার শ্বশুর বাড়িতে যাবে আমাদের, তো সেই কারণে ওখানে যাবে, ওখানে যদি খাওয়া দাওয়া করে তো এখানে ঠিকমতো খাবে কিনা। তো আমি বললাম ওখানে তো রান্নার কেউ নেই, কে রান্না করে বা খাবে, যেহেতু আমার যা থাকে বাবার বাড়িতে মেয়ের জন্য, ছোটো মেয়ের, আর আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার, ওরা আর কী বা রান্না করে অত লোককে খাওয়াবে, তাই না বলো, একটা সমস্যা হয়ে যায় না। তো আমি বললাম আমাদের এখানে তো রান্না করতে হবে, এখন ভাবছি অতগুলো লোক সকালবেলায় রান্না করে নেব, যদি হচ্ছে মানে বিকেলবেলা আসে, এখন তো বলা যায় না কখন আসবো, ওরা বলেছে সকাল সকালই আসবো, তারপর এখন খাওয়া দাওয়া করবে কিনা সকাল টাইমটা, ধরুন এতগুলো লোকে রান্না করবো, বা আমার বলো কি এখন করতে হবে না, একটু পরে নয় তুমি করো, যদি হচ্ছে ওরা যদি বলে যে এখানে এসেই মানে সকালই এখানে আসবে তাহলে তুমি করে নিও। ভেবেছিলাম যদি বিকেল আসে, তারপর এদিকে আমার হচ্ছে আমাদের নিজেদের জন্যই করলাম ভাত। আমি বললাম ভাত করি, একটু কাঁঠাল ছিল অনেক দিন ধরে ফ্রিজে, মানে কেটে বিক্রি করছিলো কাঁঠালগুলো, তো সেগুলো বাবা নিয়ে এসছে, তো কাঁঠাল রান্না করব, আর হচ্ছে রান্না করব হচ্ছে একটু শাক রান্না করব, আর করব হচ্ছে ডালটা তো করে নিলাম। এগুলি আমরা হচ্ছে সকালবেলার জন্য করছিলাম। তারপর এদিকে করতে করতে হঠাৎ ফোন করলো বাবা, বললাম কি তুমি ফোন করে একবার শুনে নাও, যদি সকাল আসে তাহলে আমি রান্নাটা করে রাখবো, ওদের জন্য বলা তো যায় না, যদি হচ্ছে সকালই আসে তখন এতগুলো লোকে বসিয়ে রেখে রান্না করাটা কেমন খারাপ দেখায় জিনিসটা। তো বাবার বাবা ফোন করলো কখন বেরোবে, তো বললো কি আমরা 10টা-11টার দিকে বেরোবো, আমাদের এখানে 1টা-2টোর মধ্যে চলে আসবে। তো ভাবলাম 1টা-2টোর দিকে আসলে তখন তো দুপুরে খাওয়া দাওয়া করবে, আর ওরা 10টা-11টায় বেরোলে অত সকালবেলা তো আর খাওয়া দাওয়া করে আসবে না, দুপুরে খাওয়াটা আমাদের এখানেই খাবে। তো সেই জন্য আমাকে আবার রান্না করতে হলো, মানে ডবল রান্না করেছি। তো এখন তো আমি জানি না কে নিরামিষ খাই কে আমিষ খাই, মানে ওদের হচ্ছে কেউ নিরামিষ খাচ্ছে কেউ আমিষ খাচ্ছে, এরকম আর কি মিক্সড, 2-1জন নিরামিষ 2-1জন আমিষ, তো সেই জন্য হয়ে গেছে সমস্যা। তো আমি বাবা বললাম কি আমি তো যেহেতু সকালবেলা পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠাল শাক এগুলো রসুন দিয়ে করেছি, তো এগুলো থাক, কে যে আমিষ খাবে ওদের দিয়ে দেবো আর কি, যারা খায়। তো এখন শুনলাম যে ওরা পেঁয়াজ রসুন খায়, মানে পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ খায়, তো আমি তো আর জানতাম না, তার জন্য হচ্ছে এটা হয়ে গেছে সমস্যা, মানে ডিম খায় না কেউ, ডিম ছিল ডিমও রান্না করতে পারতাম, আর সকালবেলা বাবার পর বাজারও যায়নি, যেহেতু ভেবেছিল বিকেল আসবে ওরা, সেই জন্য তো সেইটাই হয়ে গেছে সমস্যা। তো আমি বললাম ঠিক আছে আমি যা আছে তাই রান্না করছি, ওরা তো থাকবে, রাতে নয় মাছ নিয়ে আসবো তখন রান্না করবো, যেহেতু আমাদের এখানে বুধবারে হাট আছে, মাছ রান্না করবে সেই কারণে, মানে মাছ রান্না করা যাবে, বুধবারে তো আমাদের এখানে হাট বসে, তখন রাত্রেবেলা নিয়ে আসবে, তো সেটাই হয়ে গেছে সমস্যা। তো সেই জন্য ডবল আজকে কাজ করতে হয়েছে আমাকে। এদিকে আমার শাক আর বললাম তো রান্না করলাম, মানে কাঁঠাল শাক আর ডাল রান্না করলাম, তারপরে আবার আমাকে রান্না বসাতে হয়েছে, তখন আবারও ডাল করেছি, ভাবলাম সয়াবিন করব, ডাল করব, আর হচ্ছে বেগুন ভাজা করে রাখবো, তো যে খাবে না খাবে সে মানে তখন দেখা যাবে কি আমিষ নিরামিষ। তো আমি আবার ওই দিদিকে জিজ্ঞেস করলাম, মানে ইটাহার থেকে, ও তো সব কিছু জানে, তো আমি ওকে জিজ্ঞেস করার পর বললো যে ওরা হচ্ছে নিরামিষই খাবে কেউ কিন্তু হচ্ছে পেঁয়াজ রসুন খায় নিরামিষ, অসুবিধা হয় না। তো আমি আর জানতাম না, তাহলে একটু সকালবেলায় বেশি করে রাখতাম, মসুর ডালও খেলো, লাস্টে সবই খেলো, শাকও খেলো, শুধু আমাকে ডবল রান্না করতে হলো, এগুলো একটু বেশি করে রান্না করলেই হয়ে যেত সকাল টাইমটা, তো সেই জন্য আমাকে আবার মানে করতে হলো। 1-2জন হলে কোনো ব্যাপার ছিল না, 8জন মানুষের তো এক্সট্রা আমাদের রান্না থাকে না, তো সেই জন্য আমাকে আবার রান্না মানে বসাবো, আগে এদিকটা করে নিই, তারপরে তো এদিকে রান্নাবাড়ি কিছুটা হয়ে এসছে, তো ভাবলাম কয়েকটা বাসন আছে মেজে নিই, আর হচ্ছে বাবার কালকে অনেকটা আটা নিয়ে এসছে, তো আটাগুলো হচ্ছে রাখবো, তো আটার যে কৌটাগুলো আছে না ওগুলো ধুয়ে দেবো, কারণ হচ্ছে ওগুলোর মধ্যে সব আটাগুলো রাখতে হবে। তো যাই হোক আজকের ব্লগটা না আমি দুটো ব্লগ করেছি, একদিনে 2টো ব্লগ হয়ে গেছে, কারণ সকাল থেকে এত কাজ করছিলাম, তো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তো সেই জন্য পরে ওরা আসার পর থেকে যা করেছি সেটা আমি কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কালকের ব্লগে তোমাদের সবটা আমি বলবো যে কালকে কী হলো, বাকি মানে অর্ধেক বেলা পর্যন্ত এটা করেছি, দুপুর পর্যন্ত এটাই করা হয়েছে, মানে 12টা পর্যন্ত শুধুমাত্র ব্লগ করেছি আজকেরটা, তারপর 12টার পর থেকে আবার আরেকটা ব্লগ করেছি, সেটা আমি তোমাদের কালকে শেয়ার করব। তো এই যে আর 2টো কৌটা ছিল আটার, তো ভাবলাম দুটোই ধুয়ে দিই, অনেক দিন ধরে আটা রাখা হচ্ছে তো ধোয়া হচ্ছে না, তো সেই কারণে তো এদিকে ধুয়ে নেবো, এদিকে হচ্ছে আমি ধুচ্ছি, আর এদিকে আবার শাকটাও নাড়াচাড়া করছি, শাকটা হয়ে গেছে, শাকটা নামাতে হবে, বারবার লেগে যাচ্ছিলো, তো সেই জন্য একসাথে কাজগুলো করছিলাম। তো এইগুলো আবার বাবানকে ডাকলাম, বাবান আবার গিয়ে দিয়ে আসলে হচ্ছে বাইরে রোদের মধ্যে, আমাকে রোদ উঠুক শুকিয়ে যাক, তারপরে হচ্ছে আটাগুলো আমি সব ঢেলে রাখবো, তাহলে কৌটাগুলো শুকনো থাকবে, রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইদিকে হচ্ছে দেখো কাঁঠালটা আমার একদমই হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা দিলে আমার কাঁঠালের তরকারিটা হয়ে যাবে। অনেক দিন পর কাঁঠাল খাওয়া হলো, আর অনেক দিন ধরেই বাবা এনে রেখেছিলো, ফ্রিজে ছিল, আজকে করব কালকে করবো করে আর করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম কি কাঁঠালটাই করি ভালো হবে, তো যাই হোক সেই জন্য কাঁঠালটাই করলাম। তো এদিকে কাঁঠালটা হয়ে গেল, তারপরে এদিকে ডিম ভেজে দিচ্ছি, কারণ বাবান দুজনেই স্কুলে যাবে, আর আজকে কাঁঠাল করেছি ডাল করেছি শাক বাবানের একটাও পছন্দ না, তো সেই জন্য সেটার জন্য একটা ডিম ভেজে দিলাম, তো ওকে ভাত দিয়ে দিয়েছি। আর আজকে এই যে বিস্কুটগুলো এনেছে, তো সেই বিস্কুটগুলো নিয়ে আজকে টিফিনে যাবে, আমি বললাম অন্য কিছু দিচ্ছি না, এটাই নিয়েই যেতে হবে ওকে, ও
বলছি ঠিক আছে যাও, তো বিস্কুট দিয়ে ওরা খেয়ে দিয়ে ওরা কিন্তু স্কুলে চলে গেছে। তারপরে আবার আমি রান্না বসিয়েছি, এখন করলাম মুগ ডাল। এই যেটা মুগ ডাল করলাম, আর এখন করব হচ্ছে সয়াবিন করব। আর বেগুন আমি কেটে রেখেছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে সব রেডি করে নিয়েছি, নিয়েই তবে আজকে রান্না বসিয়েছি যাতে তাড়াতাড়ি সব কিছু করে নিতে পারি। তো যাই হোক, এইদিকে হচ্ছে একটু বেশি করেই করছি যেহেতু অনেকগুলো লোক, তো আর বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া হবে সেই কারণে তো একটু বেশি করেই সব তরকারিগুলো করছি। ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভাতটা এখনও বসাইনি, আবার যেহেতু ভাত বসাতে হবে, আমাদের মাপে রান্না করেছি তো আবার তো এক্সট্রা ভাত বসাতে হবে। তো আমার বড় হাঁড়ি আছে, ওটা নামাইনি, ছোটো হাঁড়ির ভাতগুলো ঢেলে রাখলাম একটার মধ্যে রেখে, যেগুলো আমি সকালবেলা রান্না করেছিলাম, দুপুরের জন্য একটু থেকে গেছে ভাত, তো সেই কারণে ভাতটা ঢেলে রেখে আবার হচ্ছে ভাতটা বসাবো। তো এইদিকে হচ্ছে আমি পাশে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি দিচ্ছি হচ্ছে সয়াবিনটা। তো এইদিকে হচ্ছে আমি আলুটা ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম, তো আমি তো জানতাম না তাহলে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনটা করতাম। আমি ভেবেছি নিরামিষ খাবে, তো একদম নিরামিষই খাবে যেরকম আমরা খাই পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু অনেকে পেঁয়াজ রসুন দিয়েও নিরামিষ খায়, মাছ মাংস খায় না, কিন্তু হচ্ছে পেঁয়াজ রসুন খায়, অনেকেই আছে এরকম। কারণ হচ্ছে অনেকেই আবার পেঁয়াজ আমরা যেরকম নিরামিষ পেঁয়াজ রসুন থাকবে না, মাছ মাংস তো থাকবেই না, পেঁয়াজ রসুনও থাকবে না, কিন্তু ওরা আবার হচ্ছে মাছ মাংস খায় না কিন্তু হচ্ছে পেঁয়াজ রসুন খায়। তো আমি ভালোই হলো, তাহলে একদিক থেকে ভালোই আছে, অসুবিধা হয় না। তো আমি তো আর জানতাম না, তো সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই আমি সয়াবিনটা করেছি। তো এদিকে বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এদিকে সয়াবিনের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে সয়াবিনগুলো দেবো আর বাদ বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, একবারেই ভেজে নেব, কারণ কতগুলো ভেজে তুলে নিলাম আর কটা ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো এই দিকে হচ্ছে আমার বেগুনগুলো ভাজা প্রায় হয়ে এসে আর কটা বাকি আছে। তো এইদিকে দেখো মশলাটা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন, যেহেতু সয়াবিনটা একটু বেশি ছিল তো সেই কারণে এক্সট্রা করে আর ভাজিনি, নইলে এক্সট্রা অনেকটা তেল লেগে যাবে সেই কারণে। তো যাই হোক, এমনিতে মশলার মধ্যে অনেকটা তেল পড়ে গেছে, তো ভাবলাম একবারে মশলার সাথে কষিয়ে নেবো, কারণ অনেকগুলো সয়াবিন রান্না করছি, তো এক্সট্রা করে ভাজিনি, তার জন্য একবারে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো কয়েকটা সয়াবিন রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম বড়াও করবো, তো ভাবলাম থাক একবারে দিয়ে দিই, আর বড়াও করবো না আজকে আর। তো দেখো এদিকে কিন্তু আমার সয়াবিনটা একদম হয়ে গেছে, সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল সয়াবিনটা। তো বেগুন ভাজা সয়াবিন সবই তো কমপ্লিট, শুধুমাত্র ভাতটা বাকি আছে, শুধু এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো রান্নার পরে। রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে আমি চলে যাবো স্নান করতে, স্নান করে তারপরে হচ্ছে সব কাজ হয়ে যাবে, যেহেতু ওরা আসবে দেরি আছে, 1টা-2টোর দিকে আসবে, যেহেতু আমার সব কিছু 12টার মধ্যে কিন্তু হয়ে গেছিলো, শুধু স্নানটাই বাকি ছিল। তো এইদিকে আমি সবটা পরিষ্কার করে নিলাম, আর পরে যা যা ওরা আসা পর্যন্ত যা যা ব্লগ তুমি সেটা কালকের ব্লগে শেয়ার করবো, তোমরা কিন্তু পাশে থেকো, কালকের ব্লগে সবটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এইদিকে সব কিছু হয়ে যাওয়ার পর তো এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।